হাই এভরিওয়ান। তো আজকে আমরা যে মোটরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর। এটা তোমাদের পেজ নাম্বার 192 আছে। লাস্ট এপিসোডে তোমরা দেখেছো, লাস্ট ক্লাসে তোমরা দেখেছো, সরি এপিসোড বলছি, লাস্ট ক্লাসে তোমরা দেখেছো যে আমরা সিঙ্গেল ফেজ মোটরে ঢুকেছি, সিঙ্গেল ফেজ মোটর কিভাবে কাজ করে। তো ওভারঅল যে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো সেটা হচ্ছে যে এটা থ্রি ফেজ মোটর যেভাবে কাজ করে সিঙ্গেল ফেজ মোটরেও সেই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এখানে সাপ্লাই হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ, আর থ্রি ফেজ মোটরে কিন্তু তিনটে ডিফারেন্ট ফেজ থাকে। তো স্বাভাবিকভাবে সিঙ্গেল ফেজ দিয়ে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি না। তাই আমরা কি চেষ্টা করেছি যে একটা রোটেটিং বা একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার, বা আরএমএফ যাকে বলে। তো এটা অ্যাচিভ করার জন্য আমরা ডিফারেন্ট কাইন্ড অফ মেথডকে আমরা অ্যাপ্লাই করেছি। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মেথড সেটা হচ্ছে কি স্প্লিট ফেজ মেথড, যেখানে দুটো আলাদা আলাদা ওয়াইন্ডিং সেট আছে। একটা ওয়াইন্ডিং কে মেন ওয়াইন্ডিং বলা হয় আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং, তাই তো? বা একটাকে রানিং ওয়াইন্ডিং বলা হলে আরেকজনকে স্টার্টিং ওয়াইন্ডিং বলা হয়। তো স্টার্টিং ওয়াইন্ডিং এখানে কি করেছে? স্টার্টিং ওয়াইন্ডিং এখানে হেল্প করেছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে। তো সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে মেন ওয়াইন্ডিং এর যে কারেন্টটা থাকে সেই কারেন্টটা বেশি ল্যাগ করে, কিন্তু স্টার্টিং ওয়াইন্ডিং যেটা তার কারেন্টটাকে আমরা কি করেছিলাম যাতে কম ল্যাগ করে সাপ্লাই ভোল্টেজের তুলনায়। ফলে স্টার্টিং ওয়াইন্ডিং আর রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং, এদের দুটোর মধ্যে দিয়ে ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেলে কারেন্ট যাচ্ছে, ফলে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। ফলে তখনই ম্যাগনেটিক পোলটা কি হচ্ছে, ম্যাগনেটিক পোলটা সাইনোসয়েডাল ওয়েভের ডিফারেন্ট স্টেজে বা ডিফারেন্ট টাইমে ওইটা কি হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং থেকে সেটা আস্তে আস্তে মেন ওয়াইন্ডিং এর দিকে, বা মেন ওয়াইন্ডিং থেকে সেটা আস্তে আস্তে অক্সিলারি ওয়াইন্ডিং এর দিকে ম্যাগনেটের যে ঘনত্বটা সেটা আস্তে আস্তে শিফট করছে। আর টোটাল ওভারঅল একটা সাইকেলে দেখলে পরে দেখা যাচ্ছে যে সেটা কি হচ্ছে না, সেটা একটা মেন ওয়াইন্ডিং এর পর একটা স্টার্টিং ওয়াইন্ডিং, তারপর আবার একটা মেন ওয়াইন্ডিং, আবার একটা স্টার্টিং ওয়াইন্ডিং। এটা হচ্ছে ফোর পোল, একটা টু পোলে একটা কনস্ট্রাকশনে গেল। কারণ মেনের জন্য দুটো, স্টার্টিং এর জন্য দুটো, রানিং এর জন্য দুটো, সেটা টু পোল মোটর। এবার যদি ফোর পোল হয় তাহলে একটা একটা স্টার্টিং এর পর একটা রানিং, আবার আবার একটা স্টার্টিং, আবার একটা রানিং, আবার একটা স্টার্টিং, আবার একটা রানিং, আবার একটা স্টার্টিং, আবার একটা রানিং, এইভাবে পরপর পরপর আছে। ফলে এর ফলে কি হচ্ছে আস্তে আস্তে পোলটা শিফট করতে থাকছে। নর্থ পোলটা যেরকম শিফট করে অন্য একটা ওয়াইন্ডিং এর দিকে যাচ্ছে, আবার অন্য ওয়াইন্ডিং থেকে আবার কি হচ্ছে সাউথ পোলটা নেক্সট ওয়াইন্ডিং এর দিকে চলে যাচ্ছে। ফলে একটা রোটেটিং ইন একটা কন্ডিশন তৈরি করছে। ফলে ম্যাগনেটটা তখন রোটেট করছে বলে দেখে মনে হবে। তো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কি করে না, একটা ইন্ডাকশন তো অবশ্যই হয়, কিন্তু সেটা কি হয় সেই যে টর্কটা ডেভেলপ করে সেই পার্টিকুলার টর্কটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয়। কিন্তু ইন্ডাকশন হলেই যে টর্ক তৈরি হবে সেই টর্কটা যে রোটেটিং ইন নেচারে হবে, বা সেই টর্কটা যে মোটরকে ঘোরাবে এমনটা নয়। তার জন্য সিম্পল একটা ওয়াইন্ডিং যখন করেছিলাম তখন মোটর কিন্তু নিজে থেকে সেলফ স্টার্টেড হয়নি। তো এখানে আমরা দেখেছি যে অক্সিলারি যে ওয়াইন্ডিংটা সেটার মেন পারপাস বা কাজ হচ্ছে যে স্টার্টিংটা করতে সাহায্য করা। তারপরে রানিং হয়ে যাওয়ার পরে আমরা কি করেছি সেই ওয়াইন্ডিংটাকে বাদ দিয়ে দিয়েছি। এটা ম্যানুয়ালি আমরা হাত দিয়ে সুইচ লাগিয়ে করতে পারি, এটা একটা একটা আপ টু 75% স্পিডে চলে যাওয়ার পরে মোটরটাকে আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে কেটে দিতে পারি। বা আমরা সেন্ট্রিফুগাল সুইচ নিতে পেরেছি, যেখানে একটা সার্টেন স্পিডের পরে গিয়ে কি হয় কাট হয়ে যায়। বা আমরা হচ্ছে ওভারলোড রিলে, এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রিলে আছে যেটাকে আমরা ব্যবহার করে কি করতে পারি, আমরা লাইন থেকে বাদ দিয়ে দিতে পারি অক্সিলারি ওয়াইন্ডিং থেকে। সেটা কিভাবে না, ওভারলোড রিলেটা কাজ করে হচ্ছে যে স্টার্টিং এ অক্সিলারি ওয়াইন্ডিং অনেক বেশি কারেন্ট নিতে থাকছে এবং মোটর থেকে লাইন থেকে অনেক বেশি কারেন্ট নিচ্ছে। তো সেই সময় হচ্ছে ওই ম্যাগনেটটা টেনে ধরবে, দিয়ে অক্সিলারি ওয়াইন্ডিংটাকে কানেক্ট করে নেবে। স্টার্টিং কারেন্টটা যেহেতু বেশি হয়, তো সেই কারেন্টের জন্য ওটাকে টেনে নেবে, ম্যাগনেটিক অ্যাকশনের ফলে ওটা টেনে নেবে, একটা সুইচকে ক্লোজ হয়ে যাবে সুইচটা, আর সেই সুইচ কি করবে অক্সিলারি ওয়াইন্ডিংটাকে কানেক্ট করে দেবে। তারপর আস্তে আস্তে যত স্পিড আপ করতে থাকবে তত রানিং কারেন্টেও কি হচ্ছে আস্তে 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 কমে যাচ্ছে। তাহলে একটা টাইম পরে গিয়ে ওই ম্যাগনেটটা আর সেরকম সাফিসিয়েন্ট পাওয়ার থাকবে না, স্প্রিং প্রেসার বেড়ে যাবে, অটোমেটিক্যালি কানেকশনটা কেটে যাবে, মানে সুইচটা ওপেন হয়ে যাবে, আর তখনই অক্সিলারি ওয়াইন্ডিংও সিস্টেম থেকে বাদ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কি করে
ম্যাগনেটিক রিলে আছে সেটা কাজ করে। এবার আজকে আমরা দেখবো যে আগের দিন দেখেছি যে ওই টাইপের মোটরগুলোর একটা বড় সমস্যা হচ্ছে যে এফিসিয়েন্সি একটা প্রশ্ন, স্টার্টিং এ খুব বেশি না, মডারেটলি টর্ক তৈরি করে। ঠিক আছে, স্টার্টিং টর্কটা খুব বিশাল হয় না, আর এফিসিয়েন্সি ক্লাসও খুব ভালো হয় না। কারণ থ্রি ফেজ মোটর যেটা হয় সেই মোটরের এক্সিলেন্ট একটা পারফরমেন্স আছে, তার এফিসিয়েন্সি যথেষ্ট ভালো হয়, একটা ওয়াইড রেঞ্জের লোডের একটা ভ্যারিয়েশন আমরা পেতে পারি, তার মধ্যে আমরা চালাতে পারছি। কিন্তু সিঙ্গেল ফেজ পার্টিকুলার আগের যে রেজিস্ট্যান্স ইন্ডাকশন রান মোটর দেখেছি বা ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর দেখেছি, সেগুলো কিন্তু ফ্র্যাকশনাল এইচপির জন্যই ভালো, আর তাতে পাওয়ার রেটিং খুব বড় করা যায় না। সেকেন্ড প্রবলেম, এফিসিয়েন্সি খুব ভালো হয় না, আর ফুল লোডের তুলনায় কম লোডে চালালে পরে মোটরটার ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি খুব খারাপ হয় বা পাওয়ার লসেস অনেক বেশি হয়। এই জন্য আমরা একটা নতুন সিস্টেম তৈরি করলাম, যে ক্ষেত্রে রানিং ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং এই দুটো কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাদের মধ্যে যদি ফেজ ডিফারেন্স 90 ডিগ্রির কাছে অ্যাচিভ করা যায়, অলমোস্ট 90 ডিগ্রি বা অ্যাটলিস্ট 80 ডিগ্রি যদি করা যায় এই দুটোর মধ্যে কারেন্ট, তাহলে দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি তৈরি হচ্ছে। এর ফলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কোনো দুটো মুভমেন্ট পাবো, যে মুভমেন্টে একটা ওয়াইন্ডিং দিয়ে যখন ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে তখন অন্য কয়েলটার ভেতর দিয়ে কি হবে না, আমরা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে কারেন্টকে এক্সপেক্ট করতে পারি। সেটা হচ্ছে তোমাদের দেখো আগের দিন একটা ফিগার আছে, সেই ফিগারটা 1 মিনিট আমি চলে যাচ্ছি, সেই ফিগারটাতে আমরা যেতে পারবো। আগের দিন যারা বুঝতে পারোনি তাদের জন্য একটু ভালো করে বলে দিচ্ছি জায়গাটা, নাহলে আমি পার্টিকুলার মোটরটাতে চলে আসবো। জাস্ট মিনিট, একটুখানি হ্যাঁ, আমি যে জায়গাটা বলতে যাচ্ছি। ওকে, সো দেখো এখানে খেয়াল করে দেখো, যদি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করতে পারি কোথায়, না এই মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং, এই দুটো ওয়াইন্ডিং এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এরকম দুটো গ্রাফ পাবো। কোন একটা মোমেন্টের এটা হচ্ছে হাফ সাইকেল এখানে এসছে, আর অন্য ওয়াইন্ডিং এর তখন এটা কারেন্ট ইন মেন ওয়াইন্ডিং এর এটা হাফ সাইকেলটা থেকে দেখানো হয়েছে, আর অক্সিলারি বা স্টার্টিং ওয়াইন্ডিং এর হাফ সাইকেলটা নেওয়া হয়েছে কোনো একটা পার্টিকুলার টাইমে। সেখানে দেখো মেন ওয়াইন্ডিং দিয়ে যখন ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে তখন স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে মিনিমাম অ্যামাউন্ট কারেন্ট মানে 0। তারপরে কোন একটা মোমেন্টে দুজনের কি হচ্ছে, দুজনে একটা ভ্যালুতে রিচ করছে, যে ভ্যালুটা পজিটিভের দিকে, সেখানে তাদের দুজনের মান সমান হচ্ছে, সেই ক্ষেত্রে দুজনে মিলিত এফেক্টটা পাবো, দুটো ম্যাগনেটের মিলিত এফেক্টে একটা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংটা ম্যাক্সিমামে যাচ্ছে, রানিং ওয়াইন্ডিং তখন মিনিমামে যাচ্ছে। আবার কি হচ্ছে, এমন একটা মোমেন্ট পাবো যেখানে গিয়ে দুজন কি করছে, এর কারেন্ট যখন পজিটিভের দিকে একটা সার্টেন ভ্যালুতে আছে তখন ও নেগেটিভের দিকে সেম মানের আছে নেগেটিভের দিকে, তার ফলে একটা অন্য দিকে ডাইরেকশনে দুটো ওয়াইন্ডিং দুটো আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর তাদের রেজাল্ট্যান্টটা ম্যাগনেটিক ফিল্ডটাও ডিফারেন্ট দিকে হবে। আর তারপরে স্টার্টিং ওয়াইন্ডিংটা 0 হয়ে যাচ্ছে এগেন, আবার তখন রানিং ওয়াইন্ডিংটা নেগেটিভের দিকে ম্যাক্সিমাম হচ্ছে, সো তখনও একটা আলাদা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো, যার ফলে প্রত্যেকটা ডিফারেন্ট টাইমে তোমাদের সেগমেন্টে দেখানো হয়েছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি। সো এইটুকু স্প্যানের মধ্যেই দেখানো হয়েছে, এই স্প্যানটাই আবার রিপিট হবে হচ্ছে এই গ্রাফটাকে উল্টে যদি এখানে কানেক্ট করে দেয় তাহলে বাকি কমপ্লিট একটা সাইকেল কমপ্লিট হবে 0 টু 180, 180 টু 360 ডিগ্রি। ঠিক আছে, তো ওখানে ক্ষেত্রে দেখো প্রথমে নর্থ পোল আর সাউথ পোল কিভাবে আস্তে 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 বিভিন্ন স্টেপে চেঞ্জ হচ্ছে, নর্থ আর সাউথ, সেইভাবে বাকিটাও ক্ষেত্রেও হবে। তখন আমাদের মনে হবে এই দুটো ওয়াইন্ডিং এর কম্বাইন্ড এফেক্টে যে ওর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, সেটা যেন রোটেট করছে কথা। সেখানে আজকে আমাদের সাবজেক্টে চলে আসি যে ক্যাপাসিটর স্টার্ট মোটরটা কেন প্রয়োজন পড়লো। তার কারণ হচ্ছে আমরা চাইছি তোমরা যদি ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটরগুলো দেখো, সেই ক্ষেত্রে যে দুটো ওয়াইন্ডিং কম্বাইন্ড করা আছে সেই দুটোর ফলে যে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড দেখো, এর কারেন্টটাও পিছিয়ে আছে, স্টার্টিং কারেন্টটাও, রানিং কারেন্টটাও পিছিয়ে আছে। যখন কোনো ক্যাপাসিটর বা কিছু নেই সিস্টেমে, শুধুমাত্র রেজিস্ট্যান্স স্টার্ট করা হচ্ছে বা ইন্ডাকশন স্টার্ট করা হচ্ছে, দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, এদের মধ্যে যে দুটো কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা দেখো নিয়ার ইকুয়ালস টু কত আসছে, এই টোটালটা 40 ডিগ্রি আর এইটুকু 15 ডিগ্রি, তাহলে বাদ দিলে কত থাকে 25 ডিগ্রি। সো 20 টু 30 ডিগ্রি হচ্ছে এখানে কি হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে মেন ওয়াইন্ডিং এর কারেন্ট আর অক্সিলারি ওয়াইন্ডিং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাচিভ করা যাচ্ছে। ফলে এটা খুব ভালো টাইপের একটা রোটেটিং ফিল্ড তৈরি করতে পারছে না, খুব স্মুথলি একটা অ্যাচিভ করা রোটেটিং ফিল্ড হচ্ছে না। সেকেন্ড জিনিস হচ্ছে টর্কটা খুব পোর টাইপের টর্ক হচ্ছে, মডারেটলি একটা টর্ক তৈরি করছে মোটরটা। কিন্তু
এই যে সেইটা দেখতে পাচ্ছি গ্রাফে, যে ওই টাইপের মোটরটা আগের দিন দেখে এসেছো, যে টর্কটা দেখো জাস্ট লোডের জন্য যেটুকু টর্ক দরকার তার থেকে একটু সামান্য বেশি টর্ক তৈরি করছে। সো এটা তাই আমরা মডারেটলি টর্ক বলছি। আস্তে আস্তে টর্ক বৃদ্ধি পাচ্ছে স্পিডের সাথে, কিন্তু শুরুতে তো স্পিড জিরো, শুরুতে তো আর আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেবো না। তো শুরুতে যে টর্কটা ডেভেলপ করবে তার ফলে সেই লোডটাকে নিয়ে চলা শুরু করবে, ফলে এটা খুব স্লোলি আস্তে আস্তে, কিন্তু সাফিসিয়েন্ট লোড থাকলে পরে খুব স্লোলি কিন্তু স্পিড আপ করবে, আর ইট উইল টেক লঙ্গার টাইম। তো শুরুতেই যে মোটরের জন্য যদি খুব বেশি টর্কের প্রয়োজন পড়ে, এমন কি মোটর আমরা সিঙ্গেল ফেজে বানাতে পারবো না? অবশ্যই বানাতে পারবো। তার জন্য আমাদের নেক্সট ডেভেলপমেন্টটা এসেছে। সেই ডেভেলপমেন্টটা কি? ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর। সো আজকে আমাদের এটাই টপিক। সো লেটস গেট স্টার্ট। জাস্ট মিনিট, আমি ওখানে আসার আগে তোমাদেরকে এই মোটরটা পেজ নাম্বার বলে দিলাম, 191 এখানে এসেছে। সো মোটরের একটা ছবি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ওকে ওকে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বেসিক্যালি ছবি। এই ছবিটাতে তোমরা দেখো যে কিভাবে ধরা পড়ছে জানি না, ওবিএস স্টুডিওতে ফিরে আসছি ব্যাটি। হ্যাঁ, আমি দেখো ছবিটাতে, ও ছবিটা কিন্তু এখানে একটু ইয়ে হয়ে গেছে না? জাস্ট মিনিট একটুখানি আমাকে অ্যাডজাস্টের টাইম দাও। টু পিক টু স্ক্রিন। ওকে, হুম, জাস্ট মিনিট। দেখো এখানে একটা ছবিতে দেখো, সার্কিটটা দেখো, মাঝখানের স্কুরেল কেজ রোটারটা আছে, তাই তো? তার এইদিকে কি আছে? একটা মেন ওয়াইন্ডিং আছে, দেখতে পাচ্ছ মেন ওয়াইন্ডিং লেখা আছে অ্যারো চিহ্ন দিয়ে। আর উপর দিকে আছে হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, বাঁ দিকে মেন ওয়াইন্ডিং, উপরে স্টার্টিং ওয়াইন্ডিং। কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে, স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে শুধুমাত্র সুইচ নেই, যে স্টার্টিং ওয়াইন্ডিংটা একটা সার্টেন টাইম পরে গিয়ে আমি যে বন্ধ করে দেবো, শুধু সেটা নয়, তার সঙ্গে সিরিজে কি আছে, একটা ক্যাপাসিটারও আছে, সি ফর ক্যাপাসিটার, তাই না? ওখানে একটা ক্যাপাসিটারও আছে। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিং এ মেন ওয়াইন্ডিংটা ডাইরেক্টলি লাইনের সঙ্গে কানেক্ট করা আছে ফেজ নিউট্রালে, ঠিক আছে? আর স্টার্টিং ওয়াইন্ডিংটা কি হয়েছে, স্টার্টিং ওয়াইন্ডিংটাও ফেজার নিউট্রালে আছে, কিন্তু স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে সিরিজে আছে ক্যাপাসিটর আর একটা সেন্ট্রিফুগাল সুইচ। তো স্টার্টিং এ এই সুইচটা ক্লোজ থাকবে, তখন দুটো ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে কারেন্ট যাবে। সেই ক্ষেত্রে মেন ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে পাশে দেখো একটা ভেক্টর ফেজার ডায়াগ্রাম দেখানো হয়েছে না? সেখানে দেখো যে একটা কারেন্ট যাচ্ছে না, 0 টু আইএম ফর মেন কারেন্টটা সাপ্লাই ভোল্টেজ ভি, দেখো এখানে ভি লেখা আছে না, ভি ভেক্টরটা দেখানো হয়েছে। তো ভোল্টেজ ভেক্টরটা দেখানো হয়েছে। তো ভোল্টেজ ভেক্টর থেকে ফাই মেন একটা সার্টেন একটা অ্যাঙ্গেলে পিছিয়ে গেছে, সে মনে করো এটা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। তাহলে মেন ওয়াইন্ডিং এর কারেন্টটা কি হয়েছে, সাপ্লাই ভোল্টেজের তুলনায় 70 ডিগ্রি পিছিয়ে গেছে, এটা মনে করো। আর স্টার্টিং যে ওয়াইন্ডিংটা আছে, সেখানে স্টার্টিং ওয়াইন্ডিং এর নিজস্ব ইন্ডাকটেন্স আছে, তার রেজিস্ট্যান্স আছে, আর ওখানে ক্যাপাসিটর আছে। এদের মিলিত এফেক্টে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স একে অপরকে কি করে, সাপ্রেস করে দেয়। ফলে ওভারঅল কি হয়েছে, হয়তো ক্যাপাসিটিভ এফেক্টটা বেশি হওয়ার ফলে ওই স্টার্টিং ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা লিড করে গেছে, লিডিং কারেন্ট। সো সেটা সাপ্লাই ভোল্টেজের তুলনায় কি হয়েছে, সেই কারেন্টটা এগিয়ে গিয়ে যাচ্ছে, লিডিং করা মানে সেই কারেন্টটা এগিয়ে যাচ্ছে। তো মনে করো এটা 20 ডিগ্রি এগিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তার মানে মেন ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ভোল্টেজের তুলনায় 70 ডিগ্রি পিছিয়ে গেছে। আর মনে করো যে উপরে স্টার্টিং ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা মিলিত এফেক্টে ক্যাপাসিটিভ এফেক্টের জন্য কি হয়েছে, 20 ডিগ্রি এগিয়ে গেছে সাপ্লাই ভোল্টেজের তুলনায়। সো লিডিং কারেন্ট যাচ্ছে, একটা ল্যাগিং কারেন্ট, একটা লিডিং কারেন্টে যাচ্ছে। এর ফলে কি হয়েছে, এই দুটো কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা দেখো, দুটো কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা অলমোস্ট যেটা আলফা বলেছে, সেই কারেন্টটা 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? এটা এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, তুমি চেষ্টা করো এটা বোঝার। যদি 90 ডিগ্রি নাও হয়, তাহলে নিয়ার ইকুয়ালস টু 80 ডিগ্রি হয়েছে, কারণ একজন হয়তো 60 ডিগ্রি গেছে, একজন 20 গেছে, এরকম ভাবে তাহলে 80 ডিগ্রি প্রায় অলমোস্ট কমপ্লিট করেছে। ফলে দুটোর মধ্যে দিয়ে যাওয়া ফেজ অ্যাঙ্গেল, দুটোর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের ফেজ অ্যাঙ্গেল নিয়ার ইকুয়ালস টু 90 হয়েছে। কিন্তু প্রথম দিন কালকে যেটা পড়েছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটা রেজিস্ট্যান্স স্টার্ট মেথড হোক বা ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাত্র 30 ডিগ্রি অ্যাচিভ করতে পেরেছিলাম। স্টার্টিং আর মেন ওয়াইন্ডিং এদের মধ্যে 20-30 ডিগ্রি, খুব বেশি করলে 40 ডিগ্রি, এইটা আমরা অ্যাচিভ করতে পারছিলাম অ্যাঙ্গেল। কিন্তু ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটরের ক্ষেত্রে আমরা প্রায় নিয়ার ইকুয়ালস টু 80 to 90
এরকম একটা অ্যাঙ্গেল কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি। এর একটা ভীষণ অ্যাডভান্টেজ আছে। এই টাইপের ক্ষেত্রে আমি একটু আগে তোমাদের একটা ড্রয়িং দেখালাম, মানে ফিগার দেখালাম, দুটো কারেন্ট যদি 90 ডিগ্রি ল্যাগিং করে থাকে একে অপরের তুলনায়, বা একজনের তুলনায় আরেকজন লিডিং করে থাকে 90 ডিগ্রি, তখন কি হচ্ছে, চারটে এমন একটা সিচুয়েশন পাচ্ছে সেখানে স্মুথলি একটা কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, একটা সুন্দর একটা কি হচ্ছে, রোটেটিং ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে। আর এবার আমরা সাবজেক্টে ফিরে আসি। এর ফলে মোটরটা এক্সিলেন্ট টর্ক ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে পারছে। ওকে, এক্সিলেন্ট টর্ক ক্যারেক্টারিস্টিক্স বলতে এর স্টার্টিং টর্কটা খুব সিগনিফিক্যান্ট হচ্ছে। তাহলে মোটরটা সম্পর্কে একটু পড়ি। দেখো এখানে বিশেষ কিছু নেই, আমি যেটা বললাম সেটুকুই আছে। এখানে দেখো তোমাদের ছবিতে ফিগার ওয়ানেও সেই একই সেম ছবি দেওয়া হয়েছে, যে এখানে রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিং, তার সঙ্গে কি আছে, স্টার্টিং ওয়াইন্ডিং ক্যাপাসিটর সেন্ট্রিফুগাল সুইচ দিয়ে কানেক্ট করা আছে সাপ্লাই লাইনে, মাঝখানে রোটারটা আছে, রোটারটা স্কুইরেল কেজ টাইপ রোটার। এই দুটো ওয়াইন্ডিং স্টেটারেই আছে, তাই তো, এই দুটো ওয়াইন্ডিং স্টেটারে আছে, কিন্তু কি আছে, একটা ওয়াইন্ডিং এর সাপেক্ষে নেক্সট ওয়াইন্ডিংটা 90 ডিগ্রি অ্যাপার্টে বসানো আছে, 90 ডিগ্রি কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবে, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল তাদের মধ্যে 90 ডিগ্রি। মানে স্টেটারের যে যত নম্বর স্লট থেকে বসিয়েছি রানিং ওয়াইন্ডিংটাকে, বা হ্যাঁ, তার থেকে 90 ডিগ্রি গিয়ে যতগুলো স্লট যেতে হয় তার জন্য 90 ডিগ্রি তৈরি করতে, ততগুলো স্লট পরে গিয়ে কি করেছি, স্টার্টিং ওয়াইন্ডিংটাকে প্লেস করেছি। আবার এগেন তার থেকে 90 ডিগ্রি পরে গিয়ে আবার হচ্ছে আমরা কি করেছি, রানিং ওয়াইন্ডিংটা বসিয়েছি, তার থেকে 90 ডিগ্রি গিয়ে আবার স্টার্টিং ওয়াইন্ডিংটা বসিয়েছি। তো এইভাবে কন্টিনিউ করতে থেকেছে। 6 পোল হলে পরে সেখানেও আমরা 90 ডিগ্রি অ্যাচিভ করেছি, কিন্তু ফিজিক্যালি দেখলে পরে বা মেকানিক্যালি অ্যাঙ্গেলটা দেখলে পরে আমরা দেখবো যে সেটা মেবি অনেক কম, 30 ডিগ্রি পর 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 বসানো আছে, কিন্তু ইলেকট্রিক্যালি তারা 90 ডিগ্রি অ্যাপার্টে থাকছে। ঠিক আছে, ওকে। তো এই মোটরটা সম্পর্কে একটু পড়ে নিই আমরা। দেখো তোমরা এটা যদি একটু রিডিং নিজেরাই পড়ে নাও, খুব ভালো বুঝতে পেরে যাবে, আমি যেটা বললাম সেটাই এখানে দেখতে পারবেন। এ ডিভাইস হুইচ রিকোয়ার্ড এ হায়ার স্টার্টিং টর্ক, মানে কোনো জিনিসের যদি হায়ার স্টার্টিং টর্কের প্রয়োজন পড়ে, মেবি fitted with a capacitor start induction run motor, as it has excellent starting torque as compared to the resistance start induction run motor। তাহলে কি বললো, হয়তো তোমরা দেখতেই পারো যে যেখানে খুব স্টার্টিং টর্কটা খুব বেশি দরকার এমন একটা ডিভাইসের জন্য বা একটা মেশিনের জন্য, সেখানে হয়তো কি আছে না, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরটা আছে রাদার দ্যান রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর। মানে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর না ব্যবহার করে আমরা ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরটাকে ব্যবহার করেছি। কেন না, কারণ এর হচ্ছে এক্সিলেন্ট স্টার্টিং টর্কটা খুব ভালো হয়, অনেক বেশি হয়। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে জাস্ট ফিউ একটা কম্পোনেন্ট, একটা ক্যাপাসিটরকে শুধু অ্যাড করতে হয়। বাইন্ডিং এর ক্ষেত্রে যা যা জায়গা ছিল সেম কনস্ট্রাকশনই হয়, তো একটা এক্সট্রা ক্যাপাসিটর লাগছে, তাহলে আমরা এত সুন্দর ক্যারেক্টারিস্টিকটা পাচ্ছি। তো কনস্ট্রাকশন ইন ফিগার 1 shows the schematic diagram of capacitor start induction run motor। তো দেখানো হয়েছে ছবি, একটু আগে তোমাদের দেখালাম যে ফিগার 1 এ তোমরা যদি বই খুলে থাকো তাহলে দেখতে পাচ্ছ যে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর দেখানো হয়েছে। as shown the main winding is connected across the main supply। দেখেছো মেন ওয়াইন্ডিংটা কি করা হয়েছে, মেন সাপ্লাই লাইনের অ্যাক্রসে লাগানো হয়েছে, লাইন আর নিউট্রালের মাঝখানে লাগানো হয়েছে। আর স্টার্টিং ওয়াইন্ডিং এর ক্ষেত্রে দেখো এটাই বলছে যে স্টার্টিং ওয়াইন্ডিং কি হয়েছে না, একটা ক্যাপাসিটর একটা সেন্ট্রিফুগাল থ্রু সিরিজ হয়ে, এই তিনটে এলিমেন্ট সিরিজ হয়ে সেটা মেন লাইনের সঙ্গে কানেক্ট হয়েছে। So a capacitor and a centrifugal switched, আচ্ছা, where the starting winding is connected across the main supply। starting winding টা কি হয়েছে, main supply এর সঙ্গে কানেক্ট হয়েছে through a capacitor and a centrifugal switch। ঠিক আছে, নেক্সট both these windings are placed in a stator slot। তাহলে দেখেছো দুটো ওয়াইন্ডিং স্টেটার স্লটে বসানো আছে at 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপার্ট। ও তাহলে কি বলছে, স্লট at 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপার্ট। তো বলছে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি অ্যাপার্টে বসানো হয়েছে। এটা মনে রাখবে কি, ইলেকট্রিক্যালি একটা অ্যাঙ্গেল হয় আর এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল হয়। মেকানিক্যাল মানে কনস্ট্রাকশন গত ভাবে বা পার্টিকুলারলি আমরা জানি যে একটা টোটাল সার্কেলে 360 ডিগ্রি তৈরি হয়, সেইখান থেকে ভাগ করলে পরে যে কতটা দূরে দূরে বসেছে সেখান থেকে দেখলে আমরা একটা মেকানিক্যাল ডিগ্রিতে দেখবো। কিন্তু আমাদের ইলেকট্রিক্যালি কয়েলগুলো কি চাওয়া হয়েছে, কয়েলগুলো হচ্ছে 90 ডিগ্রি সেই অ্যাপার্টে আছে। ঠিক আছে, মানে
তুমি যদি 4 পোলের ক্ষেত্রে দেখো, 4 পোল মোটরের ক্ষেত্রে তোমরা জানো যে একটা পোলের পরে নেক্সট যে পোলটা আসে সেটা অপোজিট পোলারিটির হয়, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে? 90 ডিগ্রি। যে 4টে পোলওয়ালা মোটরকে কল্পনা করো, যে উপরে একটা পোল, নিচে একটা পোল, এই ডান দিকে একটা পোল, তো বাঁ দিকে একটা পোল। সো মনে করো বাঁ দিকের পোল আর ওপরের পোল এর মাঝখানে কত অ্যাঙ্গেল তৈরি করছে? হ্যাঁ, মাউস পয়েন্টারটাকে ফলো করো। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এদিকে বাঁ দিকের পোল, উপরে টপের পোল, এদের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো দ্যাট ইজ আ মেকানিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু তুমি ম্যাগনেটের দিক থেকে কনসেপ্টে চিন্তা করো, তাহলে কি দেখবে যে একটা নর্থ পোলের পরে এটা তো সাউথ পোল, তাহলে একটা নর্থ একটা সাউথের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে? 180 ডিগ্রি। সো তারা কিন্তু 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এদের মাঝখানে যদি আর একটা কোথাও সেন্টারে পোল বসাতাম, এই বাঁ দিকে আর উপরের মাঝখানে যদি একটা পোল হতো, তাহলে সেই পোলটা দেখতে তো তোমার 45 ডিগ্রি মনে হবে, যে এই পোলের থেকে ওই নেক্সট পোলটা 45 ডিগ্রিতে আছে, কিন্তু ওটা বেসিক্যালি ম্যাগনেটের দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু 180 ডিগ্রি অ্যাপার্টে থাকছে। তো সিমিলার কনসেপ্টের উপরে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে কিন্তু আমরা এটাকে আলোচনা করছি। তারপর বলছে অ্যান্ড এ স্কুইরেল কেজ টাইপ রোটার ইজ ইউজড। তাহলে এই রোটারটা কেমন টাইপের? স্কুইরেল কেজ টাইপ। শোনিং ফিগার 2। ফিগার 2 মানে এই যে এখানে আমি যে ছবিটা তোমাদের প্রথমেই দেখিয়েছি শুরুতে, সেই এখানে কারেন্টের ছবিটা দেখানো হয়েছে। তো এটা পড়ে বলে দিই, তাহলে তোমাদের পড়তে পরে সুবিধা হবে। ইনকেস কেউ যদি ভুলে যাও তাহলে সঙ্গে সঙ্গে নিজেরা এটা দেখে নিতে পারবে। At the time of starting, the current in the main winding lags the supply voltage by 70 degree. So এটা একটা assumption মনে করো, যে কি হচ্ছে এই মোটরের ক্ষেত্রে অ্যাচিভ করার চেষ্টা হয়, এগুলো করতে চাওয়া হয়েছে যে মেন ওয়াইন্ডিং এর কারেন্ট যেটা আছে, মেন ওয়াইন্ডিং মানে এই ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে, সাপ্লাই ভোল্টেজের তুলনায় কি হচ্ছে 70 ডিগ্রি পিছিয়ে গেছে। সেটাই দেখো এখানে, যে এটা অ্যাপ্লাইড ভোল্টেজ দেখিয়েছে, ভোল্টেজ ভেক্টরটাকে দেখিয়েছে, আর যে কারেন্টটা যাচ্ছে মেন ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে সেই কারেন্টটা এটা। সো এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা 70 ডিগ্রি। ওকে, আর তারপরে বলছে ডিপেন্ড আপন দ্য ইন্ডাকটেন্স এন্ড রেজিস্ট্যান্স। তাই মেন ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে ধরো 70 ডিগ্রি পিছিয়ে গেছে, এটা 75 ডিগ্রি পেছাতে পারে যদি আমরা সেইভাবে বানাই, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের একটা রেশিওটাকে যদি প্রপারলি তৈরি করি। তো অন দ্য আদার হ্যান্ড দ্য কারেন্ট ইন দ্য স্টার্টিং ওয়াইন্ডিং, তাহলে এই স্টার্টিং ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, স্টার্টিং ওয়াইন্ডিং কারেন্টটা কি হচ্ছে? স্টার্টিং ওয়াইন্ডিং ক্যাপাসিটর আর সেন্ট্রিফুগাল সুইচের ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা স্টার্টিং ওয়াইন্ডিং কারেন্ট। সেটা কি হচ্ছে? ইটস ক্যাপাসিটর উইল লিড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ বাই, হ্যাঁ, তাহলে এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা যেটা স্টার্টিং কারেন্ট ইন দ্য স্টার্টিং ওয়াইন্ডিং ডিউ টু ইটস ক্যাপাসিটর উইল লিড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় কি হচ্ছে? এটা লিড করছে। দেখো এটা অ্যাপ্লাই হওয়া ভোল্টেজ, তার তুলনায় কি হচ্ছে? স্টার্টিং কারেন্টটা এগিয়ে আছে না? সে কত? 20 ডিগ্রি বাই সে 20 ডিগ্রি। ওকে, 20 ডিগ্রি এগিয়ে গেছে। তাহলে এবার দেখো এই অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় 70 ডিগ্রি আর অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় স্টার্টিং ওয়াইন্ডিং এ 20 ডিগ্রি। তাহলে ওভারঅল দুটো কারেন্টের মধ্যে এখন তো সার্কিট দিয়ে দুটো কারেন্টই ফ্লো করছে, একটা কারেন্ট স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে, একটা কারেন্ট রানিং ওয়াইন্ডিং দিয়ে। তাহলে এই দুটো কারেন্টই তো ফ্লো করছে আমাদের দুটো কয়েলের মধ্যে দিয়ে, তাহলে তাদের মধ্যে কত অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? তাদের মধ্যে 90 ডিগ্রি হয়েছে। সো আমরা এইটাকে অ্যাচিভ করার চেষ্টা করি, ঠিক আছে। আর এই দুটো কারেন্টের রেজাল্ট কারেন্ট যেটা, সেটা হচ্ছে এইটা কারেন্ট যেটাকে লাইন কারেন্ট বলছে। দুটো কারেন্ট, দুটো আলাদা ভেক্টর, সেই দুটো ভেক্টরের ফলে যে যোগ করে যে রেজাল্টটা এসেছে সেটা মনে করো যে লাইন কারেন্ট, ঠিক আছে। লাইন দিয়ে যে কারেন্ট মানে হচ্ছে সেই লাইন দিয়ে যে কারেন্ট এসে ঢুকছে এখানে, বা এই নিউট্রালে যেটা চলে যাচ্ছে, নিউট্রাল থেকে যে কারেন্ট এসে ঢুকছে পরে সেটা লাইন দিয়ে চলে যাচ্ছে, সেই কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট, ঠিক আছে। লাইন কারেন্ট এসে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, তার দুটো উপাংশ, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যাই। Hence the phase difference between the main and the starting winding become near to 90 degree, তাই না? 90 ডিগ্রি হয়ে গেল। This is turn make the line current to be more or less in phase with applied voltage. এখানে একটা ভালো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম। সেটা কি বলছে? এই যে দুটো কারেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একজন লিড করে গেছে, একজন ল্যাগিং এ আছে, এর ফলে কি হচ্ছে? যে লাইন কারেন্টটা থাকছে না, সেই লাইন কারেন্টটা কি হচ্ছে? অ্যাপ্লাইড ভোল্টেজের খুব কাছাকাছি থাকছে। সেটা কত ডিগ্রি মতন হচ্ছে লাইন কারেন্টটা এক্ষেত্রে? এটা নিয়ার ইকুয়ালস টু মনে করো যে খুব কাছাকাছি আছে 20 ডিগ্রি 30 ডিগ্রি, শুধুমাত্র অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় লাইন কারেন্টটা পিছিয়ে পড়ছে। তাহলে ভালো পাওয়ার ফ্যাক্টর তৈরি হবে। বা বহু ক্ষেত্রে কি হয়, এটা প্রায় এই লাইন কারেন্টটা কি হয়, এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের খুব কাছাকাছি থাকে। কারণ ডিফারেন্ট ম্যানুফ্যাকচার ডিফারেন্টলি তৈরি করতে পারে, মোটর ডিজাইনটা ডিফারেন্ট হতে পারে। ফলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লাইন দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা কি হচ্ছে? অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় খুব বেশি পিছিয়ে পড়ছে না।
দুটো ওয়াইন্ডিং এর কারেন্ট কিন্তু পিছিয়ে পড়ছে একে অপরের থেকে, একজন পিছিয়ে গেছে একজন এগিয়ে গেছে, কিন্তু যে ওভারঅল কারেন্ট যেটা লাইন কারেন্ট সেই কারেন্টটা কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজের তুলনায় খুব বেশি পিছিয়ে পড়ে। তার ফলে কি হচ্ছে, মেকিং দ্য পাওয়ার ফ্যাক্টর টু বি হাই, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা ভালো হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, দেয়ার বাই ক্রিয়েটিং এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, তাহলে কি হচ্ছে স্টার্টিং টর্কটাও কিন্তু খুব ভালো হচ্ছে। কারণ পোর পাওয়ার ফ্যাক্টর ওয়ালা মোটর স্টার্টিং টর্ক ভালো তৈরি হয় না, যার পাওয়ার ফ্যাক্টর ভালো যে মোটরে সে মোটর কিন্তু এক্সিলেন্ট স্টার্টিং টর্কও তৈরি করতে পারছে। ঠিক আছে, এবার বলছে however after attaining 75% of the rated speed this centrifugal switch operates open the starting winding and the motor then operate as a induction motor। তাহলে কি বলছে, আফটার 70% স্পিড রিচ করার পরে সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যাচ্ছে, ফলে এই সাইড দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না, শুধু তখন রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিংটাই কানেক্ট আছে, আর তখন মোটরটা কি হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের মতন শুধু কাজ করছে, কিন্তু অনলি দ্য মেন ওয়াইন্ডিং কানেক্টেড টু সাপ্লাই, তাই না, অনলি দ্য মেন ওয়াইন্ডিং কানেক্টেড টু সাপ্লাই। এবার নেক্সট টপিক হচ্ছে যে রিভার্স করবো কি করে। এখানে এই মোটরের ক্ষেত্রে ডাইরেকশনকে যদি রিভার্স করতে হয়, শুধুমাত্র হয় রানিং ওয়াইন্ডিং এর U2 মাথাটা উপর দিকে কানেক্ট করলে আর U1 মাথাটা নিচে কানেক্ট করলে তাহলে ডাইরেকশন রিভার্স হয়ে যাবে, বা স্টার্টিং ওয়াইন্ডিং এর Z2 মাথাটা এই পাশে কানেক্ট করলে লাইনের দিকে, আর Z1 মাথাটা নিউট্রালের দিকে কানেক্ট করলে মানে ক্যাপাসিটরের দিকে যেটা যাচ্ছে সেই দিকে, মানে হয় স্টার্টিং ওয়াইন্ডিং এর কানেকশনটা চেঞ্জ করে দাও, নাহলে রানিং ওয়াইন্ডিং এর কানেকশনটা চেঞ্জ করে দাও, যে কোনো একটা কানেকশনটা চেঞ্জ করে দাও, ঠিক আছে, কারেন্ট যাওয়ার ডাইরেকশনটা চেঞ্জ করে দাও, তাহলেই কি হবে মোটরটা রিভার্সে কিন্তু চলতে পারবে। তাহলে সিঙ্গেল ফেজ মোটরকেও আমরা রিভার্স ফরওয়ার্ড কিন্তু করতে পারি যদি আমরা তাদের ওয়াইন্ডিং এর কানেকশনসটা চেঞ্জ করে দিই। মোস্ট অফ অল অ্যাপ্লিকেশনে আমরা একটা পার্টিকুলার ডাইরেকশনে মোটরটাকে ঘোরাই, ঠিক আছে, তাই আমরা এটা করি না, আমরা পার্মানেন্টলি একটা কানেকশন করে রাখি, কিন্তু ইন কেস যদি প্রয়োজন পড়ে ইভেন তোমাদের বাড়ির যে ফ্যানটা সেটাকে যদি অপোজিটে ঘোরাতে চাও তাহলে অবশ্যই সেটা সম্ভব, সেটা কি করতে হবে, তাদের যে স্টার্টিং আর রানিং ওয়াইন্ডিং আছে সেটা আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমাদের এক্স্যাক্টলি বাড়িতে যে ফ্যানটা ব্যবহার করে সেটা কিন্তু এই ফ্যানটা না, এই ফ্যানটা না, ঠিক আছে, এই ফ্যানটা না, কারণ বাড়িতে কোনো ফ্যানের ভেতরে কোনো সেন্ট্রিফুগাল সুইচ থাকে না, সেখানে ক্যাপাসিটার থাকে ঠিকই, কিন্তু সেটা কি ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর বলে সেটাকে, সেখানে পার্মানেন্টলি এই ক্যাপাসিটারটা লাগানো থাকে, মানে এই সেম সার্কিট বাট শুধু সেন্ট্রিফুগাল সুইচটা থাকে না, সেখানে কি হয় একটা পার্মানেন্ট ক্যাপাসিটার কিন্তু কন্টিনিউয়াসলি থাকে, সেখানে একটা পার্মানেন্ট ক্যাপাসিটার থাকে। তো ওটা নিয়ে আমরা একটু পরে আসবো, একই টাইপের ক্যারেক্টারিস্টিক্স শুধু একটু ডিফারেন্ট হয়, কিন্তু কনসেপ্টগতভাবে এটাই, যে দুটো ওয়াইন্ডিং আছে তাই স্প্লিট ফেজ করা হয়েছে, ফেজটাকে একটা যে সাপ্লাইয়ের ফেজ সেটাকে দুটো ডিফারেন্ট ফেজে বিভক্ত করে দেওয়া হয়েছে, দুটো ফেজ অ্যাঙ্গেলে কারেন্টটা যাচ্ছে, ফলে তারা কি করছে টর্কটাকে ডেভেলপ করছে বা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক যদি এর চরিত্রটা বোঝানোর চেষ্টা করি, as shown in the figure 2 the displacement of the current in the main and the starting winding is about 80 to 90 degree। তাহলে বলছে যে এই যে স্টার্টিং ওয়াইন্ডিং আর রানিং ওয়াইন্ডিং এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে তারা প্রায় অ্যাবাউট 80 to 90 ডিগ্রি, এটা হচ্ছে পিছিয়ে পড়ছে একে অপরের তুলনায়, and the power factor angle between the applied voltage and the line voltage is very small। তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অ্যাপ্লাইড ভোল্টেজ আর লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, লাইন কারেন্টটা গিয়েই তো পরে দুটো পার্টে ভাঙছে, তাই না, একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে যাচ্ছে, একটা রানিং ওয়াইন্ডিং দিয়ে যাচ্ছে, এই যে রানিং ওয়াইন্ডিং স্টার্টিং ওয়াইন্ডিং এই দুটোতে ভেঙে যাচ্ছে এই লাইন কারেন্টটা, ফলে লাইন কারেন্টটা কি হচ্ছে এই যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে থিটা, আমরা পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে নিয়েই কস থিটা বলি, তাকে পাওয়ার ফ্যাক্টর, তাই জন্য বলছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কি হচ্ছে না খুব কম হচ্ছে, ফলে পাওয়ার ফ্যাক্টরটা কি হচ্ছে ভালো হচ্ছে, and the line current is very small, লাইন কারেন্টটাও কি হচ্ছে স্মল। আচ্ছা, লাইন কারেন্টটা স্মল বা স্মল না এটা কি করে বলা হচ্ছে, এটা কম্পেয়ার টু রেজিস্ট্যান্স স্টার্ট মোটর বা ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ওইগুলোতে যে লাইন কারেন্টটা হয় সেই কারেন্টের কম্পারিজনে বলা হচ্ছে যে লাইন কারেন্টটা এখানে অনেক কম হচ্ছে। This result in producing a high power factor and an excellent starting torque। তাহলে হাই পাওয়ার ফ্যাক্টর তৈরি করে, আর পাওয়ার ফ্যাক্টর যত ইমপ্রুভ হয় লাইনে তত আমাদের কি হয় অনেকগুলো প্যারামিটার ভালো হয়ে যায়, লাইনে এফিসিয়েন্সি বেড়ে যায়, তারপরে কি হয় রিঅ্যাক্টিভ পাওয়ার কমে যায়, তাই না, তো আমাদের যে জেনারেটরটা দরকার বা যে আমাদের যে ট্রান্সফরমারটা দরকার তার ক্যাপাসিটি রেটিং অনেক কমে আসতে পারে, তাই না, গুড পাওয়ার ফ্যাক্টর অনেক রকম সুবিধা দেয়। আচ্ছা, সেভারাল times higher than the normal running torque।
তাহলে নর্মাল রানিং টর্কের তুলনায় সেভারাল টাইমস মানে 3-4 গুণ বেশি কিন্তু স্টার্টিং এ টর্কটা দিতে পারে এই মোটরটা। শোন ইন দ্য ফিগার 3। আমরা ফিগার 3 তে এবার আসবো। দেখো এখানে দেখিয়েছে যে কম্বাইন্ড ওয়াইন্ডিং যখন দুটো ওয়াইন্ডিং একসঙ্গে কাজ করছে, মানে শুরুতে দুটো ওয়াইন্ডিং মিলে যে টর্কটা তৈরি করছে তার ক্যারেক্টারিস্টিক্স এরকম, যেমন এরকম একটা এক্সিলেন্ট শুরু থেকে অনেক ভালো টর্ক, তারপরে কি হঠাৎ এটা যা সুইচিং করা হচ্ছে, তাই নাহলে এটা এখান থেকে এই সিনক্রোনাস স্পিডে এসে জিরোতে ফল করেছে, তাহলে খুব দ্রুত ফল করে যাচ্ছে, ঠিক আছে। আর যদি সিম্পল একটা ওয়াইন্ডিং থাকতো তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা এটা হতো কার্ভ। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, স্টার্টিং কে শুধু মেন ওয়াইন্ডিং থাকলে পরে মেন ওয়াইন্ডিং কি হয় না, কোনো টর্ক তৈরি করতে পারে না, মোটরটা তখন চলে না। এরকম একটা এক্সাম্পল আমরা অনেক সময় দেখতে পারি যে বাড়ির যে মোটরগুলো থাকে, ফ্যানগুলো, তার একটা ওয়াইন্ডিং যদি কেটে যায় বা সেই লাইনটা যদি কেটে যায়, ফ্যানটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সাপ্লাই দিল কিন্তু ফ্যানের গায়ে হাত দিলে দেখা যায় ফ্যানটা কাঁপছে, গ একটা শব্দ হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তখন তার কোনো না কোনো একটা ওয়াইন্ডিং কি হয়েছে, কেটে গেছে। একটু হয়তো হাত দিয়ে ঘুরিয়ে দিলে ফ্যানটা হালকা হয়ে ফিরে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার কম্বাইন্ড এফেক্ট। আচ্ছা, এটার জন্য না আমি একটা পিকচার তোমাদেরকে দেখাবো, জাস্ট আ মিনিট। সো এই পিকচারটা খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ এই পিকচারে দেখো যে এখানে রেড কালারের যে লাইনটা দেখানো হয়েছে এটা অনেক বেটার, তাই না? মেন আর অক্সিলারি ওয়াইন্ডিং এর ফলে যে টর্কটা তৈরি হচ্ছে, টর্কটা বেশ ভালো, আস্তে আস্তে টর্কটা অনেক বেড়েছে কম্বাইন্ড এফেক্টে দিয়ে। পার্টিকুলার দেখা যাচ্ছে এই পার্টিকুলার স্পিডে কি হচ্ছে, সুইচিং হচ্ছে, সেন্ট্রিফিউগাল সুইচটা কেটে দিচ্ছে। তখনই কি করবে, টর্কটা নেবে এখানে চলে আসবে, দিয়ে যদি লোড টর্ক যদি এতটা হয়, এরকম স্ট্রেট একটা লাইন দরকার লোডের জন্য, তাহলে সেইখানে গিয়ে যেখানে মিট করছে সেই পয়েন্টে গিয়ে অটোমেটিক অ্যাডজাস্ট করে সেই পার্টিকুলার স্পিডে কি করবে, লোডটাকে নিয়ে চলতে থাকবে। এবার লোড যদি আমরা চেঞ্জেস করতে থাকি তাহলে সেই অনুসারে স্পিডটাও একটু চেঞ্জ হবে। তো যদি সুইচিং অপারেশনটা না করতাম তাহলে দুটো ওয়াইন্ডিং কম্বাইন থাকলে পরে তাতে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এটা হতো, কিন্তু যে মুহূর্তে সুইচিং করে দিয়েছি সেই মুহূর্তে শুধুমাত্র মেন ওয়াইন্ডিং কানেক্ট আছে, তাই মেন ওয়াইন্ডিং এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে চলে গেছে। যে মুহূর্তে ধরো এইখানে আমরা সুইচিং করেছি তাহলে সেট করে নেবে এসে এই কার্ভটাকে ফলো করা শুরু করবে। যদি আমরা এই পয়েন্টে সুইচিং করেছি তাহলে এখানে থেকে এখানে আসবে, যদি এইখানে এসে সুইচিং করেছি তো এখানে নেবে এসে রেস্ট অফ দা কার্ভটাকে ফলো করবে। শুরু থেকে যদি ওয়াইন্ডিংটা বাদ দিয়ে দিই তাহলে এই কার্ভটা কিন্তু হবে, মানে সেই ক্ষেত্রে জিরো টর্ক শুরুতে, তখন কিন্তু মোটরটা নিজে থেকে স্টার্ট হবে না। আমরা হাত দিয়ে ঘুরিয়ে দিলে তখন কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়বে আর সেই অনুসারে টর্ক বাড়তে থাকবে, স্পিড বাড়বে, টর্ক বাড়তে থাকবে। তো এটা বেটার তোমরা বুঝতে পারলে। আবার আমরা আমাদের সাবজেক্টে ফিরে আসি। ঠিক আছে, এটা যদি আমরা একটু রিডিং মোডে দিয়ে দিই বেটার হবে না? তাই আমরা পড়ছিলাম, তাই তো, very small result in the several times higher the running torque as shown in the figure. The running torque adjusts itself with load. দেখেছো রানিং টর্কটা কি হচ্ছে, অ্যাডজাস্ট ইটসেলফ উইথ লোড, লোডের সঙ্গে এটা নিজেকে রানিং টর্কটা অ্যাডজাস্ট করে নিতে থাকবে, যেরকম লোড করবে সব স্পিডটা ফল করবে, আবার লোড যত কমবে তত বেশি স্পিডে অ্যাচিভ করবে। যদি এই রেঞ্জটা খুব ভালো হয়, বিশাল বড় হয় না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই নো লোড টু ফুল লোডের মধ্যে থাকলে পরে সেটা মোটামুটি খুব বেশি স্পিড ফল করে না, ঠিক আছে। আচ্ছা, ভ্যারিং ইনভার্সলি উইথ দ্য রেসপেক্ট টু স্পিড অ্যাজ শোন ইন দ্য ফিগার ক্যারেক্টারিস্টিক্স, মানে লোড বাড়লে পরে স্পিড কমতে থাকে আর লোড কমাতে থাকলে স্পিড বাড়তে থাকে, ওই জন্য ইনভার্সলি বলেছে। অ্যাপ্লিকেশন কি এই মোটরের? দেখো আগের দিন প্রথম দিন তোমাদের বলেছিলাম শুরুতে এখানে কিছু কিছু মোটরের ব্যবহারটা ঠিক বলছে না, ওয়াশিং মেশিনে বলছে, অন্য জায়গায় বলছে, সব জায়গায় ওই পার্টিকুলার রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর বা ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর ব্যবহার হয় না, সেখানে অন্য মোটর ব্যবহার হয়, এটা বলেছিলাম তোমাদেরকে, তোমরা যদি ভিডিওটা দেখে দেখো বলেছিলাম। তো আজকে এগেইন বলছি যে দেখো এখানে এবার দেখতে পারবে এর অ্যাপ্লিকেশন। ডিউ টু দ্য এক্সিলেন্ট স্টার্টিং টর্ক and easy direction reversion characteristics, মানে ডাইরেকশনটাও সহজে পরিবর্তন করা যায়, this machine are used in the belt fan, মানে belted fan, blower, dryer, washing machine, pump and compressor, মানে অনেক জায়গায় এই মোটরটাকে কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে বেল্ট ড্রিভেন ফ্যানের ক্ষেত্রে, ফ্যান কোনো বানানো এক্সস্ট ফ্যান হোক বা অন্য বেল্ট ড্রিভেন ফ্যান, ব্লোয়ার হোক, ব্লোয়ার সে হাওয়া দেয় যে মেশিন, ওখানে ড্রায়ার, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, তারপর পাম্প অ্যান্ড কম্প্রেসর। সো এরকম সমস্ত জায়গায় কি হচ্ছে, আমরা কি করছি না, আমরা এই ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর কিন্তু ব্যবহার করছি।
কারণ এক্সিলেন্ট স্টার্টিং টর্ক, বারবার বলছে এক্সিলেন্ট স্টার্টিং টর্ক। ওকে, সো ওভারঅল আমাদের এই আজকের মডেলটা জানা হয়ে গেল। এবার আমরা একটু ক্যাপাসিটার যে জিনিসটা, ক্যাপাসিটার নিয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আ মিনিট। সো এবার দেখো যে ক্যাপাসিটরটা এখানে কি করছে। তোমাদের অনেকেই প্রশ্ন করে যে স্যার, বা তোমরা প্রশ্ন করবে যে স্যার এই ক্যাপাসিটরটা এখানে তাহলে অ্যাকচুয়ালি কি করছে। না না, দেখো ক্যাপাসিটরটা কি করছে। A capacitor is device which can store electrical energy in form of electrostatic charge, তাই না? তাহলে একটা ডিভাইস যে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে রাখে, যে ইলেকট্রোস্ট্যাটিক্যাল চার্জ। তাহলে ক্যাপাসিটর কি স্টোর করার কাজ করছে? না। However, the main purpose of the capacitor in the single phase motor is to split the phase. দেখো, তাহলে ক্যাপাসিটরের মেন কাজটা কি বলছে? However, the main purpose of the split the phase for producing the rotating magnetic field. তাহলে দেখেছো এই ক্যাপাসিটরটা কি কাজ করছে? একটা সাফিসিয়েন্ট ফেজ ডিফারেন্স তৈরি করছে মেন ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং এর ভেতরে। কি করছে? একটা বড় অ্যাঙ্গেল তৈরি করে দিচ্ছে। কারণ ক্যাপাসিটরটা যে অক্সিলারি ওয়াইন্ডিং এর সঙ্গে কানেক্ট করা আছে, সেই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা কি হয়ে যাচ্ছে? অনেকটাই এগিয়ে যাচ্ছে, তাই তো? আর মেন ওয়াইন্ডিং এর ভেতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা ইন্ডাকটিভ প্রপার্টিজ একটা কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে, ফলে ওটা অনেকটা পিছিয়ে পড়েছে। ফলে একটা সাফিসিয়েন্ট ম্যাগনেটিক কি হচ্ছে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাদের মধ্যে ফেজটা কি হচ্ছে ডিফারেন্স তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রেই আমরা বলতে পারছি যে ফেজটা স্প্লিট হয়ে গেছে। এই স্প্লিট ফেজটা কি তৈরি করছে? না একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। ইন অ্যাডিশন, মানে এর সঙ্গে অতিরিক্ত কি হচ্ছে? ইন অ্যাডিশন দে হ্যাভ অলসো ড্রন দ্য লিডিং কারেন্ট। ক্যাপাসিটরটা কি করছে? লিডিং কারেন্ট নিচ্ছে, দেয়ার বাই ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টর। দেখো এই লিডিং কারেন্টটা নিয়েছিল বলে, এই ছবিতে দেখো একটু লিডিং কারেন্ট নিচ্ছিল বলে ওভারঅল যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা লাইন কারেন্ট, যেটা লাইন কারেন্টটা এগিয়ে এসছে, অনেকটা এগিয়ে এসছে, তাই না? thereby the improving the power factor, ঠিক আছে? এবার নেক্সট প্রিকশন টু বি ফলোড টু ইউজিং হ্যাক। চলো এই টপিকটা একটু বলে দিই। আমরা যে এই মোটরগুলোর ক্ষেত্রে যে ক্যাপাসিটর চুজ করি, সেই ক্যাপাসিটরটা কেমন কেমন সাবধানতা নেওয়া দরকার, সেটা কি করে এক্স্যাক্টলি ব্যবহার করা দরকার সেটা দেখার, হ্যাঁ, তার কতগুলো রেটিং আছে সেটাকে একটু ফলো করার দরকার। আচ্ছা, মেইনলি এখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেপার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। পেপার ক্যাপাসিটর হবে আর সেটা ইলেকট্রোলাইটিক টাইপ, ঠিক আছে? কারণ বড় টাইপের মাইক্রোফ্যারাড রেঞ্জে লাগে, আমাদের ন্যানো বা পিকোফ্যারাড হলে হয় না, এটা মাইক্রোফ্যারাড রেঞ্জে লাগে, তাই অবশ্যই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয় সেটা, আর পেপার ক্যাপাসিটর হয়। আর না হলে যদি ইলেকট্রোলাইটিক না নিতাম, অন্য আদার্স টাইপ ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক বিগার সাইজ হয়ে যেত ওই মাইক্রোফ্যারাডটাকে অ্যাচিভ করতে গিয়ে। ইলেকট্রোলাইটিকের সুবিধা হচ্ছে যে ছোট সাইজের মধ্যে আমরা অনেক বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর বানাতে পারি। তোমরা ইঞ্জিনিয়ার বাড়িতে দেখেছো যে সিলিং ফ্যানের জন্য 2 to 5 এই রেঞ্জের মধ্যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। 2 to 5 মাইক্রোফ্যারাডের মধ্যে একটা ক্যাপাসিটর ব্যবহার হচ্ছে। বড় মোটরের জন্য 30 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড, তাই না? এগুলো ক্যাপাসিটর 33 মাইক্রোফ্যারাড, এসব ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয়। তো এত বেশি বড় মাপের জন্য পেপার ক্যাপাসিটরটা বেটার, চিপ হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা। কিন্তু ক্যাপাসিটর টাইপটা হচ্ছে কি হতে হবে? নন পোলারাইজ। যেহেতু এই ক্যাপাসিটরটা আমরা ইউজ করব এসি অ্যাপ্লিকেশনে, তাই পোলারাইজ হলে হবে না। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটররা পোলারাইজ হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কি হয়? পোলারাইজ হয়। কিন্তু যখন এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বানানো হয়েছে তখন তাকে নন পোলারাইজ বানানো হয়েছে। কিভাবে বানানো হয়েছে সেটা একটা প্রসেস। দুটো পোলারাইজ ক্যাপাসিটরের মতন করে ওর মধ্যে একটা গঠন হয়, হয়ে সেটা একটা নন পোলারাইজ ক্যাপাসিটর তৈরি হয়। কিন্তু হ্যাঁ, নন পোলারাইজ একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয়, সেটা ব্যবহার করতে হবে। কারণ পোলারাইজ ক্যাপাসিটর বানালে তার পজিটিভ নেগেটিভ থাকবে, আর নন পোলারাইজ ক্যাপাসিটরের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ থাকবে না। বলছে আর ইউজ ফর স্টার্টিং এসি ক্যাপাসিটর টাইপ মোটর। তাহলে এই ক্যাপাসিটর ব্যবহার করে। দিস ক্যাপাসিটর হ্যাভ স্পেশাল মার্কিং ফর ইউজ ইন এসি সার্কিট। এসি সার্কিটে যে ক্যাপাসিটর ব্যবহার হয় তার জন্য স্পেশাল মার্কিং থাকবে। এন্ড উইল নট হ্যাভ পোলারিটি মার্কিং। তাহলে এর মধ্যে কোনো পোলারিটি মার্কিং থাকবে না, পজিটিভ নেগেটিভ লিড থাকবে না, তাই না? পেপার অর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ফর ইউজড ইন ডিসি সার্কিট হ্যাভ পোলারিটি মার্কিং। তাহলে ডিসি সার্কিটে যে পেপার ক্যাপাসিটর বা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলোতে কি থাকে? পোলারিটি মার্কিং থাকে, একটা নেগেটিভ মার্কিং করা থাকে, তাই না? এটা নেগেটিভ লিড বলে, একটা পজিটিভ বলে, কিন্তু এতে সেটা থাকবে না। দে মাস্ট নট বি ইউজড ইন এসি সার্কিট। মানে ডিসি সার্কিটের যে ক্যাপাসিটর গুলো যাদের পোলারিটি মার্কিং আছে সেগুলো কিন্তু এসি সার্কিটে ব্যবহার করা যাবে না। As the reverse of AC voltage will heat up the capacitor, producing enormous gas inside the can,
thereby blowing it into pieces। তাহলে কি হবে, যদি আমরা ভুল করে ডিসি ক্যাপাসিটরটাকে, ডিসির জন্য যেটা তৈরি বা পোলারাইজ ক্যাপাসিটরটাকে যদি ব্যবহার করে ফেলি, তাহলে এর ভেতরে প্রচন্ড গ্যাস তৈরি করতে থাকবে, একটা হাই হিট তৈরি করতে থাকবে। এইগুলোর এফেক্টেই কি হবে, একসময় কিন্তু একটা ফেটে যাবে জিনিসটা, বা একটা যে লিক করে জিনিসটা বেরিয়ে যাবে ভেতর থেকে, তো এটা ড্যামেজ করে নেবে বা শর্ট সার্কিট তৈরি করে দেবে। এত হিউজ কারেন্ট চলে যাবে যে ক্যাপাসিটর পুরো মানে ফেটে যাবে, অ্যাকচুয়ালি এক্সপ্লোড করবে। The AC voltage rating inscribed on the capacitor will have two rating। দেখো এখানে বলছি যে এসি ক্যাপাসিটর যেটা আছে তার গায়ে দুই রকম ভোল্টেজ রেটিং থাকতে পারে, সেটাকে খেয়াল করা দরকার। একটা হচ্ছে তার নরমাল ওয়ার্কিং ভোল্টেজ লেখা থাকতে পারবে, যেটা হচ্ছে তার আরএমএস ভ্যালু। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং লেখা থাকবে, যে যতটা ভোল্টেজ পর্যন্ত সে হচ্ছে সহ্য করতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নরমালি যে ক্যাপাসিটরটা যদি ওয়ার্কিং ভোল্টেজটা দেখা দরকার, আমরা কম ভোল্টেজ রেটিং এর ক্যাপাসিটর নেব না, যেটা আমাদের ওয়ার্কিং ভোল্টেজ সেটা নেবো। আর একটা প্যারামিটারসও খেয়াল করবো যাতে ক্যাপাসিটরটা ম্যাক্সিমাম ভোল্টেজটা সহ্য করতে পারে, কারণ এসি লাইনে কি হয়, আরএমএস এর তুলনায় ম্যাক্সিমাম পর্যন্ত মান যায়, সেটা হচ্ছে √2 পরিমাণ। আরএমএস মানকে যদি √2 দিয়ে গুণ করা হয়, সে 240, একে যদি √2 দিয়ে গুণ করে নিয়ার ইকুয়ালস টু 340 বা 300 কাছে চলে যায়, তাই না? একটু গুণ করে দেখবে কত হচ্ছে মানটা, আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। √2 দিয়ে গুণ করবে, তো সেটা দেখবে প্রায় 240টা প্রায় 300 350 চলে যাচ্ছে। তাহলে অবশ্যই সেই ভোল্টেজটা যাতে সহ্য করতে পারে এমন ক্যাপাসিটর কিন্তু নিতে হবে। Hence, while replacing a capacitor, a carefully scrutiny of voltage rating is essential। তাহলে যখনই আমরা কোন একটা মোটরে হয়তো ক্যাপাসিটর খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে ক্যাপাসিটরটা, তখন তো অবশ্যই ভোল্টেজ রেটিংটা দেখে আমরা দেব। আদারওয়াইজ দ্য ক্যাপাসিটর মে ফেল এন্ড মে অলসো এক্সপ্লোড। ক্যাপাসিটর ফেল করতে পারে, এক্সপ্লোড করতে পারে। এটা হচ্ছে মেন বড় জিনিস। ওকে, সো আমরা নেক্সট জায়গায় আবার চলে আসছি পড়ায়। জাস্ট এইটুকু জাস্ট একটু পড়ে বলে দিই, দেখো এখান থেকে তোমাদের সব আছে, তো মোটামুটি এইটুকু বললেই হবে। একটা বড় জিনিস ক্যাপাসিটরটা চুজ করার সময় সেটা হচ্ছে ডিউটি সাইকেলটা দেখা। আচ্ছা, এই জিনিসটা কি, কিছুই না, সেটা হচ্ছে যে কিছু ক্যাপাসিটর থাকে যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট বা শর্ট টাইমের জন্য কি হয় বানানো হয়, শর্ট টাইম অপারেশনের জন্য। তো যদি আমাদের মোটরটার ক্ষেত্রে যদি শর্ট টাইমের মধ্যে মোটর স্পিড আপ করে নেয়, বা যার ফ্রিকোয়েন্সি কম, বারে বারে অন অফ করতে হচ্ছে না, খুব বেশি ব্যবহার হচ্ছে না, লং টাইমের জন্য মোটরটা চলতেই থাকছে, তখন ক্যাপাসিটরটা বাদ হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট ক্যাপাসিটি বা শর্ট ডিউরেশনের ক্যাপাসিটির ক্যাপাসিটর গুলো ব্যবহার করবো। কিন্তু যেখানে কন্টিনিউয়াসলি ক্যাপাসিটরটার প্রয়োজন পড়ছে বা ভেরি লং টাইমের জন্য কি হচ্ছে ক্যাপাসিটরটা দরকার, তখন ডিউটি সাইকেলটা ক্যাপাসিটর কেমন হওয়া দরকার না, কন্টিনিউয়াস ডিউটি সাইকেল বা লং ডিউটি সাইকেল আলা ক্যাপাসিটর কিন্তু ব্যবহার করতে হবে। এবার লং ডিউটি সাইকেল আলা ক্যাপাসিটর কিন্তু ইন্টারমিডিয়েট বা শর্ট ডিউটি সাইকেলের জন্য যেখানে দরকার সেখানে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু শর্ট ডিউটি সাইকেল এমন আলা ক্যাপাসিটর কিন্তু আবার লং ডিউটি সাইকেল মোটরের জন্য বা লং যে এখানে ক্যাপাসিটরটা বহু সময়ের জন্য লাগছে সেই জায়গায় কিন্তু আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ওভারঅল এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ওভারঅল হচ্ছে একটা টোটাল আইডিয়া ছিল। তোমরা বাকিটা দেখে নেবে, কোনো বড় জিনিস নেই। তারপর নেক্সট ক্যাপাসিটর কি করে টেস্ট করতে হবে এগুলো আমরা পরে দেখবো। আজকের ওভারঅল সাবজেক্ট এখানে ছিল। আমার একটা দুটো ছবি হয়তো দেখানো বাকি আছে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে এখানে স্টেটারটাকে দেখানো হয়েছে না, স্টেটারটা। তো স্টেটারে দেখেছো ওয়াইন্ডিং আছে, সে মনে করো লাল রঙের যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ বা অরেঞ্জ কালারের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। ঠিক আছে, আর তার থেকে কি আছে নেক্সট পাশেই দেখো গ্রিন কালারের ওয়াইন্ডিং আছে, এটা 2 পোল আলা মোটর তৈরি করেছে, কারণ স্টার্টিং এ দুটো পোল আছে বা রানিং এর জন্য দুটো পোল আছে। তো সেই ক্ষেত্রে দেখো এটা কনসেন্ট্রেটেড টাইপ ওয়াইন্ডিং ব্যবহার করেছে এখানে কয়েকটা স্লটের ভেতরগুলোর মধ্যে, এখান থেকে 1 2 3 4 চারটে স্লট এখানে ব্যবহার করেছে একটা পোল তৈরি করতে। তো চারটে স্লটের মধ্যে কি হচ্ছে ওয়াইন্ডিংটা পেঁচানো হয়েছে, আর কনসেন্ট্রেটেড টাইপ ওয়াইন্ডিং হয়েছে, মাঝখানে স্লট দুটো ব্যবহার করে পেঁচানো হয়েছে। তো এটা কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, আর কিছু না। তো এটা একটা পোল তৈরি করলো, তারপরে নেক্সট 90 ডিগ্রি হতে এখান থেকে শুরু হলে পরে এই চারটে পোল পরে গিয়ে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেখানে কি হচ্ছে গ্রিন কালারের কয়েলটা পেঁচানো হয়েছে, মানে রানিং কয়েলটা পেঁচানো হয়েছে। তার থেকে 90 ডিগ্রি অ্যাপার্টে গিয়ে স্টার্টিং কয়েল পেঁচানো হয়েছে, তার থেকে 90 ডিগ্রি অ্যাপার্টে গিয়ে আবার রানিং কয়েল পেঁচানো হয়েছে। সো এইভাবে
বেসিক্যালি টোটাল রোটারের মধ্যে কয়টা ক্যাপাসিটর। এটা 2 পোলের জন্য। 4 পোল হলে পরে আরো 4টে কয়েলের সেট ঢুকবে, ঠিক আছে। 6 পোল হলে পরে মোট 6টা কয়েল দেখতে পারবো আমরা, 6টা 12টা কয়েল দেখতে পারবো 6 পোলের জন্য, ঠিক আছে। তো এইটুকুই আজকের টপিক ছিল। থ্যাংক ইউ।